আসসালামু আলাইকুম। আজকে একদিনের কাপ্তাই ভ্রমণ নিয়ে আলোচনা করব। আজকে আমি যেতে যেতে যে বিষয়গুলো লক্ষ্য করছি সেই বিষয়ে আলোচনা করব। আমাদের অ্যাকচুয়ালি কি যে প্রতিদিনই আমরা ব্যস্ত কর্মজীবন, তারপরেও শহরের যে কোলাহল এগুলি থেকে একদিনের জন্য হইলেও হঠাৎ করে কোথাও না কোথাও বেড়াতে যাওয়া উচিত। তা আমি এমনই হঠাৎ করে সকালবেলা চিন্তা করলাম যে ঠিক আছে, আজকে কাজ নাই, বেরিয়ে পড়ি। তো হঠাৎ করেই আজ সকালে মনে হলো যে একটু প্রাকৃতিক কাছে গিয়ে শান্তির শ্বাস নেওয়া দরকার। মাথায় হঠাৎ করেই ঘুরপাক করলো যে না, কাপ্তাই যাওয়া যায়। তো মাথায় এলো কাপ্তাইয়ের নাম। চট্টগ্রাম থেকে বেশি দূরে না, আবার পাহাড়, নদী আর সবুজে ঘেরা এক অসাধারণ জায়গা। সিদ্ধান্তটা যেহেতু হঠাৎ করেই ছিল, কাজে হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়ে একটা নতুন অভিজ্ঞতা অর্জন করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সোজা বদ্দারহাটের বাস স্ট্যান্ড, ওখানে চলে গেলাম। তো বাস স্ট্যান্ড গিয়ে দেখলাম যে বাস কোনটা যায়। তো ওখানে যে বাসের একটা দেখলাম যে এখানে দুইটা বদ্দারহাটের অনেকগুলো কাউন্টার আছে, যে কতগুলো যায় বান্দরবন, কতগুলো যায় রাঙামাটি। তা আমি মূলত কাপ্তাই যেহেতু যাব, কাপ্তাই রুট ভিন্ন, তো কাপ্তাই রুটের বাসে আমি ওখান থেকে উঠে পড়লাম। তো সিএনজি করে বাসা থেকে প্রথমে রওনা দিই, কাপ্তাই বদ্দারহাটে গেছি। বদ্দার সেখানে কাপ্তাইয়ের যে বাসে উঠে পড়লাম। গন্তব্য ছিল চন্দ্রকোনা লিচু বাগান। বাসের জানালার পাশে সিটে বসে যে দৃশ্য দেখতে পেলাম তাতে মন জুড়িয়ে গেল। রোয়াজার বাজার, রাউজান, রাঙ্গুনিয়া, এই সমস্ত এলাকাগুলো দেখলাম। তো যেতে যেতে যে বিষয়গুলো আমার খেয়াল বা চোখে পড়লো, রাস্তার দুই পাশে বিস্তীর্ণ ধান ক্ষেত, তারপরে বর্ষার পানি আছে ওখানে, টলটলে পানি, একেবারে পানিগুলো একেবারেই পরিষ্কার। আমরা যে সমস্ত পানিগুলো দেখি নোংরা ময়লা, কিন্তু এখানকার পানি এতটাই স্বচ্ছ ছিল, মনে হয় যেন একটু গোসল করে নেই। আবার দেখা গেল যে বিভিন্ন বাড়ির আশেপাশে যে ডোবা আছে, ডোবার পানিও স্বচ্ছ। ডোবাতে নতুন পানি ঢুকছে, অথবা নালা, বাড়ির আশেপাশে যে পুকুর থাকে সেখানেও নতুন নতুন পানি দেখলাম। ওই পানিগুলো পরিষ্কার, এবং ওখানে মানুষজন নৌকা নাই বিদায় অনেক ক্ষেত্রে মানুষের এই পানিগুলো স্বচ্ছ, কোনো প্রকার কেউ এখানেই মানে একটু গোসল করা বা এই পানিকে ব্যবহার করা এরকম কোনো কিছু দেখি নাই। কিন্তু পানিগুলো মনে হয় যে 6 মাসেও কেউ ওখানে চলাচল নয়, লোক চলাচল, যেখানে লোক চলাচল না থাকে ম্যানগ্রোভের মতো মনে হয়েছে, ম্যানগ্রোভ অঞ্চল। তারপর দৃশ্যগুলো আমার কাছে চমৎকার লাগছে। এই দৃশ্য আজ থেকে 30 বছর আগে আমি লক্ষ্য করছি। হঠাৎ করে আজকের এই ভ্রমণে আমার এগুলো মনে পড়ে গেছে, পুরাতন জিনিসগুলা। মানে একটা সময় আমাদের এলাকায় গ্রামেও এরকম ছিল, যেখানে বর্ষা হতো, যেখানে বর্ষাকাল সেখানে একটা জিনিস হয় কি, যে বাড়িঘরগুলা একটু উঁচু থাকে, পাশাপাশি বর্ষার আশেপাশে চারিপাশে খাদা খন্দক থাকে গোসল করার জন্য বা বিভিন্ন ধরনের কাজকর্ম করার জন্য। এই বিষয়গুলো আমার কাছে খুব ভালো লাগছে। তো মাঝে মধ্যে নতুন পানি জমা দেখলাম, পাহাড়ের দূর পাহাড় দেখা গেল, পাহাড়ে আবার সব মিলিয়ে এক মনোমুগ্ধকর দৃশ্য, যে দূর পাহাড়ে খুব পাহাড়ে রেখা। গ্রামের পথে এই যাত্রা যেন শহরের জীবনের পুরো ক্লান্তি আমার এক নিমিষে দূর করে দিছে। তো বাস ভাড়া যেহেতু 80 টাকা, আর সময়ও খুব কম, ঘন্টাখানেক সময় মতো লাগলো। 27 কিলোমিটার চট্টগ্রাম থেকে চন্দ্রকোনা লিচু বাগান। তো ওখান থেকে আবার 10 কিলোমিটার, চন্দ্রকোনা লিচু বাগান থেকে 10 কিলোমিটার রাস্তা কাপ্তাই। তো লিচু বাগান নেমে তারপর ওখানে একটু হাঁটাহাঁটি করে দেখলাম যে না, একটা বাজার, লিচু বাগান, বাজারের কাছেই আবার সিএনজি স্টেশন। তো ওখান থেকে অনেক সিএনজি যায় কাপ্তাই, ভাড়া নেয় 40 টাকা। আমি আবার সিএনজিতে উঠে পড়লাম। সিএনজিতে যেতে যেতে আরও নতুন কিছু দেখতে পেলাম। রাস্তায় চেকপোস্ট আছে বিভিন্ন বাহিনীর, রাস্তার পাশে বিশাল বিশাল গাছ, তারপরে সরু রাস্তা এবং স্বচ্ছ সুন্দর রাস্তা, কোনো ভাঙা খাদাখন্দ নেই রাস্তাতে। এবং গাড়ি ঘোড়া বলতে শুধু সিএনজি আর বাস, অন্য কিছুই নাই। ওখানে ভারী কোনো যানবাহন চলে না, শুধু সিএনজিটি বেশি দেখলাম। 10 কিলোমিটার রাস্তা, এই রাস্তা হয়তো আধা ঘন্টার মধ্যে লাগলো, যেহেতু একটু আছে। রাস্তাটা ছিল খুবই শান্ত, নির্মল এবং খুবই প্রাণবন্ত। কাপ্তাই পৌঁছার আগেই আমার লেক দেখলাম, একটা বিশাল বড়। প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর। কাপ্তাই পৌঁছার পর চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অবাক করে দেয়। এখানে কাপ্তাই হ্রদের যে শান্ত জলরাশি, পাহাড়ের গায়ে মেঘের খেলা, আর চারপাশে ছড়িয়ে থাকা সবুজের চোখ জড়িয়ে যায়। প্রকৃতি যেন নিজ হাতে গড়ে তুলেছে এমন এক স্থান, যেখানে এলেই মন হারিয়ে যেতে মন চায়। ওখানে আবার পানি বিদ্যুৎ কেন্দ্র দেখলাম। তারপরে চন্দ্রকোনা যাওয়ার পথে পেপার মিল, এক সময়কার ঐতিহ্য, চন্দ্রকোনার পাশেই সেই পেপার মিলের অস্তিত্ব এখন খুবই বিলীন।
এই যাত্রাটা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। পরিকল্পনা ছিল না, কিন্তু হঠাৎ করেই না ভেবেই বেরিয়ে পড়লাম। সিদ্ধান্তটা যেন নতুন জীবনের স্বাদ নিতে গেলাম আমি। কখনো কখনো জীবনে এমন এমন হঠাৎ সিদ্ধান্ত নিতে হয় এবং ক্লান্ত মনকে তরতাজা করে নিতে হয়। তো সেরকমই একটি দৃশ্য, সেরকমই একটু চাঞ্চল্য আমার লাগছে। এটা শুধু একটা ভ্রমণ না, এটা ছিল প্রকৃতির কোলে ফিরে যাওয়ার জন্য চমৎকার উপলক্ষ। যদি শহরে কোলাহলতে একটু বেরিয়ে আসা যায়, হঠাৎ করে দেখবে মনটা আসলে কি চমৎকার একটা প্রফুল্ল হয়ে গেছে। আমার মনটা আসলে ঝরঝরা হয়ে গেছে এটা যাওয়ার পরে একটু। হ্যাঁ, আমার ঘন্টা বেশি লাগে না, ঘন্টা দেড়েকের জার্নি, আসা ঘন্টা দেড়েকের জার্নি, তাতে 3 ঘন্টার মতো ব্যয়, 4 ঘন্টার মতো ব্যয় হলেও বিষয়টা ছিল আসলে খুবই সুন্দর। তো এরকম দিনে আমরা প্ল্যান করতে পারি, যেতে পারি হঠাৎ করে একদিনের জন্য যে কোনো জায়গায়। আজকের মতো এখানেই রাখছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা ভালো থাকবেন। দেশের আমাদের যে বাণিজ্যিক পরিস্থিতি সেগুলোকে এখন গত 9 তারিখে 10 তারিখে হয়ে গেল বাণিজ্য সম্মেলন, যেটাকে আমরা বলি সামিট, ইনভেস্টমেন্ট সামিট। তো ইনভেস্টমেন্ট সামিটে হয়তো বিদেশিরা আসছে বিনিয়োগ করার জন্য। বিদেশের এটা ছাড়াও আমাদের শুল্কর উপর অনেক চাপ আছে। যদিও 3 মাসের জন্য শুল্ক স্থগিত করা হয়েছে, কিন্তু শুল্ক 3 মাস পরে কী হবে সেটাও একটা বড় দেখার বিষয়। আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে 3 মাস পরে আমরা কীভাবে সাস্টেন করবো, কীভাবে এ থেকে মোকাবিলা করবো। যদিও পোশাক শিল্পে বাংলাদেশে এক অনন্য, বাংলাদেশের পোশাক শিল্প বিশ্বে সমাদৃত। আমরাই একমাত্র তৈরি পোশাক রপ্তানি করি, চিপ প্রাইসে দিতে পারি, এবং এটা যারা আমাদের ক্রেতা বায়ার তাদেরও বেনিফিট হয়, তাদেরও লাভ হয়। এর পাশাপাশি বর্তমান শিল্পকে ধরে রাখা, টিকে রাখা অনেক চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে দিন দিন, কারণ প্রতিটা শিল্পের উপর একটা খরচ বেড়ে গেছে। একদিকে লেবার শ্রমিকদের খরচ বাড়ছে, অন্যদিকে বিদ্যুৎ এবং অন্যান্য ইউটিলিটি সার্ভিসের খরচ বাড়ছে, পাশাপাশি পরিচালনা ব্যয় বেড়ে গেছে, তাতে মালিকদের লাভের অংশ কমে যাচ্ছে। দ্বিতীয়ত বাংলাদেশ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে, কমপ্লায়েন্স আছে এবং বিভিন্ন ধরনের আমাদেরকে পোর্ট অপারেশন, রাজস্ব কাঠামো এবং বিভিন্ন জায়গায় আমাদেরকে বিভিন্ন ধরনের সমস্যাগুলো মোকাবিলা করে, চ্যালেঞ্জ মোকাবিলা করে এই শিল্পকে টিকে রাখতে হচ্ছে। কাজেই দিন দিন এই শিল্প আরও চ্যালেঞ্জ হবে, আরও মোকাবিলা করতে হবে এবং আমরা আরও বেশি প্রস্তুতি নিতে হবে। আশা করি সবাই আমার ভিডিওকে ভালো লাগতেছে, এবং ভালো লাগলে একটা লাইক বা সাবস্ক্রাইব রাখবেন, পাশে থাকবেন। এর কারণ হলো আমি ভিডিও খুব একটা করি না, প্রফেশনাল না, সময়ও পাওয়া যায় না। তো যতটুকু পারি আপনাদের জন্য চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।